জ্বরে পুড়ে যাচ্ছে নূরের শরীর। শ্বাসটা অস্বাভাবিক, কখনো ভারী কখনো কাঁপা। তার পাশেই বসে আছে তার আম্মু, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জলপট্টি ছুঁয়ে দিচ্ছে বারবার। আল্লাহ, আমার মেয়েটার কি হলো? কাঁপা গলায় ফিসফিস করছেন তিনি। ঘরের ভেতরে পায়চারি করছে নূরের আব্বু। এক মুহূর্তে থামেন, আবার হাঁটা শুরু করেন। চিন্তায় কপালে ভাঁজ। ঠিক তখনই দরজা খুলে যায়, আদিল ঢোকে। তার সঙ্গে ইমরান আর একজন লেডি ডাক্তার। আবু, ডাক্তার এসে গেছেন। আবু, এই দেখুন তো আমার মেয়ের কী হয়েছে। ডাক্তার মাথা নেড়ে ঘরের ভেতরে ঢোকেন। নূরের আম্মু উঠে দাঁড়িয়ে বলেন, কাল অজ্ঞান হয়ে নিচে পড়েছিল। ভোরের দিকে দরজা খুলে দেখে এইভাবে পড়ে আছে। গা জ্বরে পুড়ে যাচ্ছিল। কিছুই বলছে না ডাক্তার, একটু দেখুন। ডাক্তার আবার মাথা নেড়ে নূরের পাশে বসেন, চেক আপ শুরু করেন। কপালে হাত রাখেন। নূর তখন ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে তাকায়। চারপাশ ঝাপসা। ঘরের ভিতরে চোখ ঘোরাতে তার চোখ আটকে যায় ইমরান। ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। নূরের শরীর হঠাৎ কেঁপে ওঠে, জ্বরের কাঁপুনি নেই, ভয়। তার হাত পা ধীরে ধীরে উঠে যায়, কাপা আঙ্গুলে ইমরানের দিকে তোলে। আপনি? কথা আটকে যায় ঠোঁটে। রাতে? ডাক্তার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, কিছু বলবে? কিছু হয়েছে? নূর মাথা নাড়ে, গলা শুকিয়ে গেছে। অনেক কষ্ট বলে, উনি রাতে এসেছিলেন, আমাকে কাটা আঙ্গুল পাঠিয়েছিলেন। আদিল অবাক হয়ে বলে, কী সব বলছিস? ইমরান তো কাল নিজের বাড়িতে ছিল, ও তো এই এলো। আম্মু, হ্যাঁ, আমরা ওকে খবর দিয়েছিলাম, তারপরে এসেছি। নূরের চোখে পানি চলে আসে, মাথার ভিতর সব গুলিয়ে যাচ্ছে। তাহলে সবই কি স্বপ্ন, জ্বরের ঘরে? সে ধীরে ধীরে চোখ নামিয়ে নেয়, নিজেকে বোঝাতে চায়, হ্যাঁ, স্বপ্নই হবে। নইলে স্যার এমন কেন করবেন? ডাক্তার শান্ত কণ্ঠে বলে, উনি জ্বরে ভ্রম দেখছেন, জ্বর কমলে সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন। ঘরের সবাই যেন একসাথে হাঁপ ছেড়ে বাঁচেন। নূর এখনও তাকিয়ে আছে ইমরানের দিকে। ডাক্তার চলে যেতে ঘরের ভিতরে আবার এক ধরনের নীরবতা নেমে আসে। নূর চুপচাপ ছুঁয়েছিল, চোখ আধখোলা, কথা বলার শক্তি নেই, কিন্তু সব শুনছে। ইমরান ধীরে ধীরে সামনে এগিয়ে এসে, তার কণ্ঠ স্বাভাবিক ভদ্র, ঠিক যেমনটা সবাই চেনে। আম্মু আব্বু একটু থেমে বলে, আমি একটু কথা বলতে চাই। নুরের আব্বু তাকান, বলো বাবা, কি বলতে চাও? ইমরানের কণ্ঠে দায়িত্বশীলতার চাপ। এখন তো বাড়িতে সবাই বিয়ের কাজে ব্যস্ত, নূরকে দেখাশোনা কোনো কষ্টকর হবে। ওকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। ঘরের ভিতরে কেউ কিছু বলে না। ইমরান আবারও বলে, আমি ওকে ঠিক মতো দেখাশোনা করব। আর বিয়ের পর তো ওর পরীক্ষা আছে, ওর পড়াশোনার দিকটাও আমি দেখব। কথাটা শুনতে যতটা সুন্দর, নূরের বুকের ভেতর ঠিক ততটাই কেঁপে ওঠে। নূরের আম্মু একটু অস্বস্তিতে বলে, কিন্তু বিয়ে? আম্মু সঙ্গে সঙ্গে বলে ওঠেন, না না বাবা, একদম ঠিক বলেছে। ইমরানের দিকে তাকিয়ে বলেন, আমি তো কাজের জন্য ঠিকমতো ওকে দেখাশোনা করতে পারবো না। বিয়ে না হয় ওখান থেকে হোক। নূরের ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না। নূরের আব্বু কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়েন, তাই তাই হোক। একটু থেমে বলেন, নূরের ভালো থাকাটাই আসল। ইমরানের মুখে তখন হালকা একটা হাসি ফুটে ওঠে, খুব শান্ত। ধন্যবাদ আব্বু, তার কণ্ঠে কৃতজ্ঞতা। নওশাদ মহল। রাত 10টা। সাইমা আর নূর একসাথে বসে জমিয়ে গল্প করছে। নূরের শরীরটা এখন অনেকটা ভালো, জ্বর সেরে গেছে। আর রাতের কথাগুলো সে স্বপ্ন ভেবেই উড়িয়ে দিছে। সাইমার ফোনে একের পর এক লেহেঙ্গার ছবি দেখাচ্ছে। নূর মন দিয়ে দেখে দেখে পরামর্শ দিচ্ছে, কোনটা পরলে কেমন লাগবে, কোনটা পরলে সঙ্গে কেমন হার আর কানের দুল মানাবে। এই লেহেঙ্গাটা যদি হালকা হারে পরিস তাহলে খুব সুন্দর লাগবে, নূর বলে। সাইমা আরেকটা ছবি দেখে, এটা কেমন? নূর হেসে, এইটার সাথে ছোট কানের দুল ভালো লাগবে। দুজনে গল্প করতে করতে এতটাই মেতে থাকে যে সময়ে কোনো খেয়ালই থাকে না। ইমরান সাইমার ঘরের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে নূর আর সাইমার হাসি, কথার শব্দ ভেসেছে, মনে হচ্ছে তারা সময়ের কথা ভুলে গেছে। ইমরান কয়েক সেকেন্ড দাঁড়িয়ে শোনে, তারপর দরজায় হেলান দিয়ে বিরক্ত করে বলে, আমি এখানে অপেক্ষা করছি আর তুমি ওখানে বসে হেসে হেসে গল্প করছো। ভেতরে কথা হঠাৎ থেমে যায়। নূর আর সাইমা দুজনে একসাথে দরজার দিকে তাকায়। নূর একটু সাহস করে বলে, আজ আমি সাইমার সাথে থাকবো, আমাদের অনেক কথা আছে, আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। ইমরান যেন আগেই জানতো নূর এটাই বলবে। তার মুখে কোনো ভাবান্তর আসে না। সে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। নূর উঠে দাঁড়াতে চায়, কিন্তু তার আগে ইমরান এক ঝটকায় নূরকে কোলে তুলে নেয়। সব কিছু এত দ্রুত ঘটে যে নূর কিছু বুঝে ওঠার আগে তার পা মাটি ছড়িয়ে যায়। ইমরান নূরের কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলে, এত কষ্ট করে খাট বানালাম, কেমন হয়েছে? স্টাইল দেবো না? সাইমা কথাটা পুরোটা শুনতে পায়। সে পুরো বুঝতে না পারলেও পরিস্থিতি আঁচ করতে পারে। সে ঠোঁটে মিটমিটে একটা হাসি ফুটে ওঠে। সে কিছু বলে না।
নূর আতকে হাত পা ছুটতে থাকে, কাঁপো গেল বলে, সাইমা আমাকে বাঁচাও প্লিজ, আমি আজকে খুব ক্লান্ত, আমি অত বড় কথা শেষ করার আগে ইমরান নূরের মুখ চেপে ধরে। ইমরান সাইমার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে, এভাবে তাকিয়েছিস, কি দেখছিস, যা ঘুমা। পরের মুহূর্তে ইমরান নূরকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইমরান নূরকে নিয়ে নিজের ঘরে এনে নামিয়ে দেয়। ঘরের দরজাটা বন্ধ করে দেয়। ক্লিক লক দেওয়ার শব্দে ঘরের ভেতরে অস্বাভাবিক জোরে প্রতিধ্বনি হয়। নূরের বুকটা ধকধক করে ওঠে। সে দৌড়ে গিয়ে খাটের উপরে উঠে দাঁড়ায়। হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে, তবু নিজেকে শক্ত করে, বদমাশ লোক, সামনে আমাদের বিয়ে, বিয়ের আগে আপনি এসব করতে পারবেন না। ইমরান ধীরে ধীরে ভুরু কুঁচকে তাকায়। তার চোখে কোনো রাগ নয়, বরং এমন এক ঠান্ডা ভাব যেটা আরও ভয়ঙ্কর। সে খুব শান্ত গলায় বলে, সিরিয়াসলি আমি কি করতে পারি সেটা তোমার ধারণার বাইরে। নূরের শক্তি হয়ে আছে। ইমরান দু কদমে এগিয়ে আসে, কণ্ঠ এবার নিচু, চাপা। এখন চুপচাপ নেমে এসে আমার সামনে আসো। নূর মাথা নাড়ে, খাটের উপর পিছিয়ে যায়। ইমরান চোখ সরু হয়, নাইলে? সে ধীরে ধীরে বলে, যদি আমাকে নিজ হাতে ধরতে হয় তাহলে খুব ঠান্ডা স্বরে শেষ করে, আজকের রাতটা তোমার জন্য খুব কষ্ট করবে নূর। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে নিজের থেকে গরিলার কবলে পড়ব? কথাটা শুনে ইমরান এক মুহূর্তে থেমে যায়। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। অল রাইট, খুব ঠান্ডা গলায় সে বলে। পরের মুহূর্তে ইমরান হঠাৎ দৌড়ে আসে নূরের দিকে। নূর চমকে ওঠে, এক লাফে খাট থেকে নেমে পড়ে ঘরের অন্য পাশে ছুটে যায়। ইমরান থামে না, দু এক পা এগিয়ে আবার নূরের দিকে ঝাঁপিয়ে পড়ে। নূর আবার দিক বদলায়, খাটের চারপাশে ঘুরে দৌড়াতে থাকে। ঘরের ভিতরে শুধু পায়ের শব্দ, দ্রুত অস্থির। নূরের শ্বাস ভারী হয়ে ওঠে। সে টেবিলের পাশ ঘেঁষে ছুটে যায়। ইমরান তাকে প্রায় ধরে ফেলছিল, আর ঠিক সেই মুহূর্তে নূর হাত ফসকে বেরিয়ে যায়। দাঁড়াও বেয়াদব মহিলা, ইমরান নিচু স্বরে বলে। কিন্তু সেই স্বরে চাপা হুমকি নূর কানে দেয় না। সে আবার খাটের দিকে দৌড়ায়, খাটের উপরে উঠে পড়তে চায়। নূরের পা হড়কে যায়। ঠিক তখনই পায়ের নিচে চাদরের কোনো ভারসাম্য হারিয়ে জড়িয়ে যায়। নূরের ভারসাম্য নষ্ট হয়। সে পড়ে যেতে কোনো মতে খাটের কিনারা ধরে, কিন্তু ওই এক সেকেন্ড যথেষ্ট। ইমরান আর দৌড়ায় না, এক লাফে সামনে এসে নূরের কবজি শক্ত করে চেপে ধরে। ইমরান, এইবার গরিলা তোমার সব কিছু চিবিয়ে চিবিয়ে খাবে। নূর ছটপট করতে করে হাত ছাড়াতে চায়, পা দিয়ে পিছিয়ে যায়। ইমরান গ্রিপ আরও শক্ত হয়। সে নূরকে নিজের দিকে টেনে আনে। নূরের পিঠে খাটের সাথে ধাক্কা লাগতে গেলে ইমরান হাত রেখে দেয় সেখানে। ইমরান এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তার চোখে কোনো তাড়া নেই। সে নূরের কবজি ছেড়ে দেয় না, বরং খুব শান্তভাবে বলে, এভাবে পালাই পালাই কেন করো বউ? আমার ভালোবাসা কবে বুঝবে তুমি? জানো হুরপুরি, আল্লাহ আমায় পাঠিয়েছিলেন দুনিয়া দেখতে, আর আমি কি না একজোড় চোখের দিকে তাকিয়ে পথ ভুলে গেলাম। সেই চোখের নেশায় আমি এমনভাবে ডুবছি যেন আজীবন সাঁতার কাটলেও আমি ক্লান্ত হব না হুরপুরি। ইমরানের কথায় নূর যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। ইমরান নূরকে বিছানায় শুইয়ে দেয়, তারপর নিজে ধীরে ধীরে তার উপর ঝুঁকে পড়ে। নূর ফিসফিস করে বলে, বিশ্বাস করো আমার শরীরটা আজ খুব খারাপ। ইমরান হালকা হেসে নূরের কপালে নরম গলায় বলে, আজ তোমাকে কিছুই করবে না, শুধু প্লিজ। নূর ইমরানের চোখের অস্থিরতা দেখে আর কিছু বলতে পারে না। ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানায়। ইমরান ফিসফিস করে বলে, তুমি দাও। নূর একটু অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ তাড়াতাড়ি করো, নইলে আমি সব করে ফেলবো কিন্তু। ইমরান মুচকে সে, না না আমি করছি। নূর লজ্জা আর ভয় মিশ্রিত চোখে ধীরে ধীরে মুখ তোলে। তার ঠোঁট এগিয়ে যায় ইমরানের, তারপর দুজনে মিলিয়ে যায় এক গভীর নীরবতায়। ইমরান নূরের দুই হাত বিছানায় আলতো করে চেপে ধরে। নূরের ঠোঁট নিজের শক্ত করে ধরে রাখে। নূরের শরীরের ভিতর যেন বিদ্যুৎ বয়ে যায়। সে অজান্তে ইমরানকে ডাকে, সাড়া দেয় না। দুজনে একে অন্যে হারিয়ে যায়। সময়ের হিসাব ভুল। ইমরান নিঃশ্বাস ভারী হয়ে এসে তার বুকের ভেতর জমে থাকা সব আবেগ যেন একসাথে বাইরে আসতে চায়। এক মুহূর্তের জন্য সে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু তখনই সে অনুভব করে নূরের শরীরটা কেমন দুর্বল, নিঃশ্বাস কেমন অনিয়মিত। নূর কাঁপছে, শরীরটা ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। ইমরান সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়। সে হঠাৎ করে সরে আসে, নূরকে ছেড়ে দেয়। নূর জোরে জোরে শ্বাস নিতে থাকে।
ইমরান চোখ চলে যায় নূরের কাঁপতে থাকা বুকের দিকে। ইমরান চোখ বন্ধ করে নিজেকে সামলে নেয়। নূরের মুখ গুজে শুয়ে পড়ে। দুহাতে নূরের কোমর জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ঘুমাও। নূর স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। এখন ইমরান পাশে না থাকলে তার ঘুম আসে না। এই অভ্যাসটা তার অজান্তে হয়ে গেছে। দুপুরে এই সময়টা বাড়িটা যেন একটু অলস, একটু ঘুমঘুমে। নূর স্নান করে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। চুল থেকে টপ টপ পানি পড়ছে, গায়ের ত্বক এখনো ঠান্ডা পানির ছোঁয়া লেগেছে। সে নিজের অজান্তে হালকা গুনগুন করছে। দুপুরের নীরবতায় সেই সুরটা আরও স্পষ্ট হয়ে শোনা যায়। হঠাৎ পিছন থেকে কেউ এসে তার কোমর জড়িয়ে ধরে। নূর চমকে ওঠে, নিঃশ্বাস আটকে যায় এক মুহূর্তে। সেই সঙ্গে সঙ্গে আয়নার দিকে তাকায়। আয়নার ভেতরে দেখা যায় ইমরানকে। ইমরান নূরের ঘাড়ে গুজছে, আলতো করে শ্বাস নেয়। দুপুরের উষ্ণতা সেই স্পর্শ আরও গভীর হয়। মৃদু হাসি নিয়ে বলে, আজ এমন পচা পচা গন্ধ বেরোচ্ছে কেন বলো তো বউ? নূর রাগে ফুঁসে ওঠে, চোখ বড় বড় করে আয়নার ভেতরে ইমরানের দিকে তাকায়। তাই নাকি? তাহলে আমার গায়ে ঢলে পড়ছেন কেন? তারপর নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলে, ছাড়েন তো গায়ে পড়া লোক। ইমরান হেসে ফেলে। সে পেছন থেকে তার হাত দুটো সামনে বাড়ি দেয়। পর মুহূর্তে নূর অনুভব করে তার গলায় কিছু একটা পরানো হচ্ছে, একটা সোনার চেন। চেনটা পরানো শেষ হতে ইমরান হাত সরিয়ে নেয়। চেনটার নকশাটা খুব ভারী না, কিন্তু অসম্ভব পরিপাটি আর সুন্দর। নূর থেমে যায়, রাগটা কোথায় যেন মিলিয়ে যায়। সে আয়নায় নিজের গলার দিকে তাকায়, আঙুল তুলে আলতো করে চেনটা ছুঁয়ে দেখে এটা। তার কণ্ঠে বিস্ময় আর নরম হয়ে আসা আবেগ। ইমরান আয়নায় নূরের চোখের দিকে তাকিয়ে বলে, পছন্দ হয়েছে? নূর কিছুক্ষণ আর কোনো উত্তর দেয় না, শুধু আয়নায় নিজের দিকে তাকিয়ে। ভেজা চুল, হালকা লালচে চোখ আর গলায় ঝুলে থাকা সেই শোনাচ্ছেন। তারপর আস্তে করে বলে, সত্যি খুব সুন্দর। ইমরান ধীরে ধীরে নূরের খুব কাছে এসে আঙ্গুলের হালকা স্পর্শে নূরের কুর্তির সামনে একটা বোতাম খুলে দেয়। ইমরান নূরের চোখের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। নূরের প্রথমে বুঝতে উঠতে না পেরে লাজুক হয়ে চোখ নামিয়ে ফেলে। তারপর আস্তে করে বলে, নূর কি দেখতে চান? একটু খুলে বলবেন? ইমরান আর কোনো উত্তর না দিয়ে আবার ধীরে ধীরে আরেকটা বোতাম খুলে আর নূরের কানের কাছে এসে নরম ফিস ফিস করে বলে, দেখবো বলেই তো খুলছি, ডোন্ট ডিস্টার্ব। নূরের মুখটা মুহূর্তে লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি ইমরানের হাত চেপে ধরে ফেলে কন কাবা কণ্ঠ বলে, এই এই, আপনার কি একটু লজ্জা নেই? ইমরান নূরের হাতটা নিজের বুকের কাছে টেনে নেয়, চোখে গভীর একটা দৃষ্টি। আমার লজ্জা? তুমি অনেক আগে হরণ করছো হুড়পড়ি। নূর আর কোনো কথা বলতে পারে না, তার নিঃশ্বাস ভারী হয়েছে। ইমরান খুব ধীরে ধীরে নূরের জামাটা নামিয়ে নেয়, যেন প্রতিটা মুহূর্ত সে অনুভব করতে চায়। তারপর নূরের ত্বকে একটার পর একটা ভরিয়ে দেয়, নরম গভীর আবেশে ভরা। নূর চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঘরের বাতাস শুধু তাদের নিঃশ্বাস আর স্পন্দনের শব্দ। ঠিক তখনই হঠাৎ করে দরজা খুলে যায়। সাইমা প্রায় দৌড়তে দৌড়তে রুমে ঢুকে পড়ে। নূর, আজকে শপিংয়ে যাব, মনে আছে তো? কথাটা সম্পূর্ণ হওয়ার আগে সাইমার চোখে ধরা পড়ে এক অপ্রত্যাশিত দৃশ্য। ইমরান আর নূর এই অবস্থায়। এক সেকেন্ড দেরি না করে সাইমার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। মুখ দ্রুত ঘুরে, ও সরি সরি, একদম ভুল সময় এসে পড়ছে। নূর আর ইমরান দুজনে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়। নূর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে খেলে। ইমরান খানিকটা বিরক্ত হয়ে নিঃশ্বাস ছাড়ে। ইমরান আধা রাগ আধা হাসি মিশে বলে, তুই সবসময় আমাদের রোমান্সে বাধা দিস বলেই তো তোর আর ফুবি ডাক শুনতে পাবি না। সাইমা ধীরে ধীরে এক চোখ খুলে নূরের দিকে তাকায়, দেখে নূরের মুখ লজ্জা লাল থেকে নীল হয়ে যাচ্ছে, গাল দুটো জ্বলছে, চোখে অস্বস্তি আর সংকোচ। সাইমা ঠোঁট বাঁকিয়ে মুচকি এসে বলে, থাক থাক, আর লজ্জা পেতে হবে না, এখন চল, লিস্ট করতে হবে কী কী আনবো শপিংয়ের জন্য। নূর কিছু বলার আগে সাইমা তার হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যায়। শপিং মলে ইমরান, নূর, আদিল আর সাইমা একসঙ্গে এসেছে। মলের ভিতরে মানুষে ভরা, চারদিকে আলো ঝলমল করছে। দোকানের পর দোকান, রঙিন ড্রেস আর কোলাহলের মাঝে ইমরান এক মুহূর্তের জন্য নূরকে ছাড়ে না, শক্ত করে ধরে রেখেছে যেন হারিয়ে যাবে। নূর যেই শাড়ি দেখে থেমে জিজ্ঞাসা করে, এটা ভালো? ইমরান কোনো চিন্তা না করে সব কিছু নিতে থাকে। এদিকে সাইমা আর আদিল পুরোপুরি অন্যদিকে শপিং করছে। কিছুক্ষণ পর নূর বিরক্ত হয়ে ইমরানের দিকে তাকিয়ে করে, এই, আপনি কি পাগল? আমি আর কিছু নেব না, চলুন। এত শাড়ি কেউ নেয়? ইমরান হালকা হেসে বলে, ব্যাস এইটুকু? নূর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনার কোনো কিছুই তো কম নেই না? ইমরানের হাসিটা চওড়া হয়। নূরের মুখের দিকে তাকিয়ে থেকে কয়েক সেকেন্ড পর
তারপর দোকানদারকে বলে সব কিছু প্যাকিং করে। ঠিক তখনই নূর বলে ওঠে, শুনুন আমি ওয়াশরুমে যাব। ইমরান একদম স্বাভাবিক ভঙ্গিতে নূরের হাত ধরে। সে নূরকে হাত ধরে সরাসরি ওয়াশরুমের দিকে নিয়ে যায়। নূর ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। ইমরান বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। শুরুতে সে খুব একটা চিন্তা করে না, কিন্তু ধীরে ধীরে প্রায় 15 মিনিট কেটে যায়, তবু নূর বেরোয় না। ইমরান দরজার কাছে এবার নক করে। ভেতর থেকে কোনো জবাব আসে না। কিছুক্ষণ পর নূর ধীরে ধীরে খুলে বাইরে আসে। তারপর মুখটা একদম তুলে চোখ নামানো, শরীরটা যেন ভারী। ইমরান সঙ্গে সঙ্গে কাছে এসে জিজ্ঞেস করে, কী হয়েছে, মুখটা এমন করে রেখেছে কোনো? নূর কিছু বলতে গিয়ে থেমে যায়। না মানে আমি। ইমরান আর অপেক্ষা করে না, সে এগিয়ে এসে নূরের গালে হাত রেখে কণ্ঠটা হঠাৎ চিন্তায় ভরে গেছে। কী হয়েছে, শরীর খারাপ? নূর মাথা নিচু করে খুব আস্তে করে বলে, আমার হয়েছে। কথাটা শুনে ইমরানের নূরকে আলতো করে টেনে নিজের দিকে ঘোরায়। পেছন দিকে তাকিয়ে দেখে নূরের সালোয়ার কামিজ কিছুটা লেগে গেছে। এক মুহূর্ত দেরি না করে ইমরান সঙ্গে সঙ্গে নিজের শার্ট খুলে দেয়। নূর অবাক হয়, এ আপনি কি করছেন? ইমরান কোনো উত্তর দেয় না, খুব যত্ন করে শার্টটা নূরের কোমরে বেঁধে দেয়, যেন সব ঢেকে যায়। তার হাতের ভঙ্গিতে কোনো অস্বস্তি নেই, সব দায়িত্ব আর যত্ন। তারপর কোনো কথা না বলে ইমরান নূরকে কোলে তুলে নেয়। চারপাশের মানুষ হঠাৎ থেমে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ইমরান আর নূরের দিকে। নূর ইমরানের উন্মুক্ত চওড়া কাঁধ, শক্ত শরীর আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে অনেক মেয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নূর লজ্জা আর রাগে একসঙ্গে ফুটে ওঠে। সে দুহাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে যতটা সম্ভব ইমরানকে আড়াল করার চেষ্টা করছে। ইমরান হালকা হাসে নূরের পাগলামি দিকে। সে দোকানদারকে বলে সব ব্যাগ বাড়িতে ডেলিভারি করে দিতে। তারপর সোজা গাড়ি গিয়ে থামে। গাড়ি কাছে এসে ইমরান নূরকে বসা দেখলে নূর বলে ওঠে, আমি সিটে বসবো না, আমি আপনার কোলেই থাকবো। ইমরান কিছু বলে না, শুধু হেসে ড্রাইভিং সিটে বসে পড়ে। নূরকে কোলে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। নূর ঠিক ছোট বাচ্চার মতো ইমরানের বুকে মুখ গুজে থাকে। ইমরানের বুকের ভেতরটা তার জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। গাড়ি ধীরে ধীরে চলতে থাকে, আর ভিড়ভাট্টার মাঝে এই দুজন চারপাশে একটা আলাদা নীরবতা তৈরি করে, যেখানে শুধু যত্ন আর ভালোবাসা। দেখতে দেখতে সপ্তাহ কেটে গেছে। আজ শুক্রবার, পবিত্র। আর আজ নওশাদ মহলে দুটো বিয়ে। ভোর হতে নওশাদ মহল যেন অন্য রূপ নিয়েছে। আজানের সুরে দিনের শুরু, সাথে কোলাহল শুরু হয় বিয়ে বাড়ি। বড় বড় ফটকে রঙিন কাপড়, ফুলে তোড়া আর আলো ঝলছে। সাদা, সোনালি, সবুজ রঙে সাজানো পুরো মহল দূর থেকে চোখে পড়ে। মহলের ভেতর ঢুকলে গায়ে গন্ধ লাগে, উৎসবের গন্ধ। ফুল আর আতর আর রান্না হওয়া খাবারের মিশ্র সুগন্ধি। অন্য আত্মীয়দের আসা যাওয়া, হাসি ঠাট্টা আর শুভেচ্ছার ভিড়। মেয়েরা রঙিন শাড়ি আর গহনা ঝলমল, পুরুষরা পায়জামা পাঞ্জাবি, পরিপাটি মুখে আনন্দের ছাপ। শিশুরা দৌড়ে উঠোনে পড়ে আছে। দুটি বিয়ের মধ্যে মহলটাকে দুভাবে সাজানো হয়েছে। একদিকে বরমঞ্চ, ফুলের তোড়া, আলোয় ঝলমল, অন্যদিকে কনের দিকের আয়োজন, নরম আলো, সাদা আর গোলাপি ফুলে সাজানো একদম শান্ত পরিবেশ। সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে অতিথিদের চোখ বারবার থেমে যাচ্ছে। শুক্রবার এই দিনে বিয়ে হওয়া সবার মুখে আলাদা তৃপ্তি, আলাদা এক শান্তি। নওশাদ মহল আজ শুধু একটা বিয়ে নয়, আজ আনন্দ, দোয়া আর নতুন জীবনের শুরুর সাক্ষী। ইসলাম মঞ্জিলের পরিবার এখনও এসে পৌঁছায়নি। বিয়েবাড়ির এত আয়োজনের মাঝে এই অপেক্ষাটার জন্য চোখে পড়ছে। নওশাদ মহলের ভেতরে সবাই ব্যস্ত, কিন্তু ইমরানের অস্থিরতা আলাদা করে বোঝা যাচ্ছে। ইমরান মোবাইল হাতে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কখনো উঠানে, কখনো করিডোরে, কখনো গেটের কাছে এসে দাঁড়াচ্ছে। বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। আদিলকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু ফোন ধরছে না। ইমরান কপাল কুঁচকে যায়। মাঝে মাঝে বিরক্তিতে নিচ্ছে, আবার নিজেকে সামনে নিচ্ছে। আজকের দিনে কোনো অস্থিরতা সে দেখাতে যায় না। অন্যদিকে পার্লারে মেয়েরা নূর আর সাইমাকে প্রস্তুত করছে। দুজনে আজ নীল রঙের লেহেঙ্গা পরেছে। নীলের গভীর শেডে সোনালি কাজ, ভারী গহনা, পরিপাটি সাজ, সব মিলিয়ে দুজনকে অপূর্ব রাখছে। নূরের চোখে একটি লাজুক ভাব, আর সাইমার চোখে চাপা উত্তেজনা আর আনন্দ। দুজনকে নিয়ে ইপসিতা রুম থেকে বেরোতে চারপাশে মানুষ থমকে যায়। কি সুন্দর লাগছে, একদম রাজকুমারের মতো। এমন ফিসফাস চারিদিকে। নয়না নওশাদ দেরি না করে তাড়াহুড়ো করে দুজনকে স্টেজের দিকে নিয়ে যায়। আলো ঝলমল স্টেজে বসানো হয়। ক্যামেরা ফ্ল্যাশব্যাক ঝুলে ওঠে। অতিথিদের চোখ বারবার আটকে যাচ্ছে তাদের দিকে। ইমরান দূর থেকে নূরকে দেখে এক মুহূর্ত থেমে যায়। তার অস্থিরতা ভেতরে চোখ আরও নরম একটা প্রশান্তি নেমে আসে। নূরকে আজ ভীষণ সুন্দর লাগছে, এই ভাবনাটা যেন তাকে একটু শান্ত করে। ইমরান নূরকে নিজের বাড়ি যেতে দেয়নি। নূর খুব একটা জোর করেনি। ইমরানের যত্নে আর খেয়াল রাখায় সে দিন দিন এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছে যে
নিজের অজান্তে তার পাশে থাকাটাই নিরাপদ মনে হয়। কিছুক্ষণের মধ্যে নওশাদ মহলের ফটকে দুটো গাড়ি এসে ঢোকে। গেটের সামনে হইচই পড়ে যায়। আদিলের পরিবার সবাই একে একে গাড়ি থেকে নেমে ভেতরে ঢোকেন। আত্মীয় স্বজন বড়রা সবাই নিয়ে নওশাদ মহল আরও ভরে ওঠে। ইমরান আর দাদাজান এগিয়ে যান, হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় অভ্যন্তরে জানান। আজকের দিনে কারো মুখে যেন কালো ক্লান্তি নেই, শুধু আনন্দ আর ব্যস্ততা। সবাই ভেতরে ঢুকে পড়ে। ইমরান হঠাৎ একটা বিষয় খেয়াল করেন। তার চোখ চারিদিকে খুঁজে বেড়ায়। ইমরান এগিয়ে এগিয়ে গিয়ে নূরের আব্বুর পাশে দাঁড়িয়ে নিচু গলায় বলে, আব্বু, আদিলকে অন্য গাড়িতে আসছে? নূর আব্বু একটু অবাক হয়ে বলেন, সে কি এখনো আসেনি? তারপর একটু ভেবে বলে, ও তো বন্ধুদের নিয়ে অনেক আগে বেরিয়ে গেছে, ওর গাড়িটা তো আমাদের আগেই ছিল। এই কথাটা শোনা মাত্র ইমরানের মুখ হাসি মিলিয়ে যায়। চারপাশে কয়েকজন বড়রাও কথাটা শুনে চিন্তায় পড়ে যায়, তাহলে আদিল গেল কোথায়? এতক্ষণ সে পৌঁছে যাওয়ার কথা। হালকা গুঞ্জন শুরু হয়। ইমরান আর দেরি করে না, সে দ্রুত স্টেজের দিকে যায়। স্টেজে তখন সাইমা আর নূর পাশাপাশি বসে ফিসফিস করে কথা বলছিল, মাঝে মাঝে হাসছিল। ইমরানকে আসতে দেখে দুজনে চুপ। ইমরান সরাসরি সাইমার দিকে তাকে বলে, সাইমা, তোর সাথে আদিলের শেষ কথা কখন হয়েছে? সাইমা ভুরু কুচকে ভেবে বলে, 1-1.5 ঘন্টা আগে। তারপর উদ্বিগ্ন হলে, কি হয়েছে ভাইয়া? ইমরানের গলা একটু ভারী হয়েছে। আদিল এখনো পৌঁছেনি, ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। নূর কথাটা শুনে চমকে উঠে দাঁড়িয়ে যায়। কি, ভাইয়া এখনো আসেনি? এত দেরি? তার কণ্ঠে স্পষ্ট আবেগ। ইমরান সঙ্গে সঙ্গে নূরকে শান্ত করার চেষ্টা করে, নরম গলা বলে, চিন্তা করো না, আমি দেখছি, হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। কথাগুলো বললে ইমরানের চোখে অস্থিরতা লুকানো থাকে না। সাইমা পুরোপুরি চিন্তায় পড়ে যায়। তার মুখের হাসি মিলে যায়, চোখে শুধু একটাই প্রশ্ন, আদিল গেল কোথায়? কিছুক্ষণের মধ্যে নওশাদ মহলের ফটকে আর একটা গাড়ি ঢুকে। গাড়ি দেখা মাত্র সবার মুখে স্বস্তির ছায়া নেমে এসে গেছে। আদিল এসেছে। ইমরান, দাদাজান, ইমরানের আব্বু, আদিলের আব্বু আম্মু সবাই একসাথে এগিয়ে যায়। বিয়ে বাড়ির বাতাসটা যেন আবারও স্বাভাবিক হয়। কিন্তু পরের মুহূর্তে সবাই থমকে যায়। গাড়ি থেকে আদিল নামে তার বন্ধু, মাথা নিচু, চোখে অদ্ভুত ভয় আর অপরাধবোধ। তারা কারো দিকে ঠিক করে তাকাতে পারছে না। একজন ধীরে ধীরে এগিয়ে এসে ধরা একটা কাগজ বাড়িয়ে দেয়। ইমরান 1 সেকেন্ড দেরি করে না, কাগজটা টেনে নেয়। চিঠি, আদিলের হাতের লেখা। চিঠির কয়েক লাইন পড়তে ইমরানের মুখ শক্ত হয়ে যায়, চোখের রং বদলে যায়। সে হঠাৎ করে ছেলেটার কলার চেপে ধরে চিৎকার করল, ও কোথায়? আদিল কোথায়? চারপাশে নীরবতা, সবাই বিস্ময়ে তাকিয়েছে। চিঠিতে কী লেখা আছে? কাঁপা কণ্ঠে ছেলেটা বলে, আদিল আর আসবে না, ওর আজই ফ্লাইট ছিল, লন্ডন চলে গেছে। এই কথাটা মুহূর্তের মধ্যে বিয়েবাড়ি ছড়িয়ে পড়ে। আনন্দ, আলো, হাসি সব কিছু যেন একসাথে থেমে যায়। ঠিক তখনই ইপসিতা আর ইরফান ওখান থেকে যাচ্ছিল। তার দুজনে স্টেজের দিকে ছুটতে হাঁপাতে হাঁপাতে ইরফান বলে, আদিল আসবে না, উনি নাকি লন্ডনে চলে গেছে। স্টেজে থাকা সাইমার পায়ের নিচে মাটি যেন সরে যায়। সে বিশ্বাস করতে পারছে না, চোখ দুটো বড় হয়ে যায়, চোখ ফেটে জল গড়ে। নূর হতভম্ব, এসব কী বলছে? ভাইয়া এমন করতেই পারে না, কোনোদিনও না। ইরফান দ্রুত বলে, আমরা এক্ষুনি শুনছি, বিশ্বাস না হলে ইমরান স্যারকে জিজ্ঞাসা কর। সাইমা আর দাঁড়িয়ে থাকতে পারে না, লেহেঙ্গা সামলে সে স্টেজ থেকে দৌড়ে নেমে আছে। তার পেছন পেছন নূরও দৌড়ে যায়। সাইমাকে গিয়ে ইমরানের হাত আঁকড়ে ধরে, কান্নায় ভেঙে পড়ে। আদিল কোথায় ভাইয়া? উনি কোথায়? দয়া করে ওনাকে এনে দাও, আমি ওনাকে ছাড়া বাঁচব না। নূর সাইমাকে সামলানোর চেষ্টা করে তাকে ধরে রাখে। ইমরান দাঁতে চেপে কাপা গলায় বলে, আমাকে ক্ষমা করে দে সাইমা, আমি যদি আগে জানতাম ওই জানোয়ারটা এমন করবে, আমি ওর লাশ ফেলে দিতাম। নূর চোখ ভেজা কণ্ঠে বলে, আমার ভাইয়া এমন কিছু করতে পারে না, কোনোদিন না। ইমরান সামনে চিঠিটা ধরে কঠিন গলা বলে, তাহলে কি আমি মিথ্যে বলছি? এই চিঠিটা নিজেই পড়ে দেখো। সাইমা কাঁপতে কাঁপতে চিঠিটা হাতে নেয়। পুরোটা পড়তে না পড়তেই তারপর ঝাপসা হয়েছে। আলো, মানুষ, শব্দ সব কিছু অন্ধকারে ডুবে যায়। এই মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ে। নওশাদ মহলের আনন্দের আলো তখন নিভে গেছে। বিয়েবাড়ি পরিণত হয়েছে শোক আর স্তব্ধতায়। একটু আগে যে বাড়িটা আলোয়, হাসি, উৎসবে ভরেছিল, সেই নওশাদ মহল এখন নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেখানে মানুষের শ্বাসের শব্দ ভারী লাগে। অতিথিরা এক এক করে চলে গেছেন। কেউ চোখ তুলে তাকাতে পারেনি, কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায়নি। বিয়ের ফুলগুলো এখনো সাজানো, আলো এখনো জ্বলছে, সব কিছু অর্থহীন, প্রাণহীন। ডাইনিং হলে দুই পরিবারের মানুষ মুখ ভার করে বসে আছে। কেউ মাথা নিচু করে তাকিয়ে আছে মেঝের দিকে, কেউ শূন্যে। আদিলের কোনো খোঁজ নেই, ফোন নেই, কোনো বার্তা নেই। যেন মানুষটা হঠাৎ করে পৃথিবী থেকে মুছে গেছে। উপরের ঘরে সাইমা অপচেতন। ডাক্তার এসে গেছে, বলেছে শরীর ঠিক আছে, কিন্তু মানসিক শক খুব বেশি সময় লাগবে। এই কথাটা যেন নয়নাকে কান্না আরও গভীর করে দেয়। তিনি সবাই বসে
ওসব বুক চাপড়ে কাচ্ছেন, কেউ ক্ষমতা পাচ্ছে না, কেউ জানে না কি বলে তাকে সান্ত্বনা দেবে। হঠাৎ ইমরানের আব্বু আর নিজেকে ধরে রাখতে পারে না, রাগে উঠে দাঁড়িয়ে কাঁপা গলা বলে, এই তুমি চুপ করো, ওই জানোয়ারটা পালিয়েছে, ভালো হয়েছে, শুরুর থেকে আমার সন্দেহ ছিল। আজ যদি ওই কাপড়ের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতো তাহলে আজকের চেয়ে ভয়ঙ্কর দিন দেখতে হতো। এই কথা শুনে নূরের দাদাজান শক্ত হয়ে বসে থাকা অবস্থায় বলেন, এসব কথা বন্ধ করুন। আমাদের বাড়ির ছেলে এমন নয়, নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে সে এমন করতে পারে না। কিন্তু ইমরানের দাদাজান আর চুপ থাকতে পারে না। কি হয়েছে একটু বলবি? ওর বন্ধুই তো বলছে ও লন্ডনে চলে গেছে, আমাদের বাড়ির মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। এই দাগ কি কোনোদিন বুঝবে? এই কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দেয়। নয়না হঠাৎ দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, বেরিয়ে যান আপনারা। আজ থেকে ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম মঞ্জিল মানুষগুলো অপমানিত হয়ে উঠে দাঁড়ায়। কারো মুখে কথা নেই, কারণ আদিল কোথায় এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। ঠিক তখনই সিঁড়ির উপর দাঁড়িয়ে থেকে নূর সব শুনছিল। একের পর এক তার বুকে পাথরের মতো আছড়ে পড়ছে। তার ভাইকে চিনে, আদিল এমন কিছু করতে পারে না, এই বিশ্বাসটা তার রক্তে মিশে আছে। নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু কেউ সেটা শুনতে চায় না। নূর ধীরে এগিয়ে এসে কাঁপা কণ্ঠে দৃঢ় করে বলে, আপনি ভুল করছেন আম্মু, আমার ভাইয়া এসব কিছুই করেনি। ও সাইমাকে ভালোবাসে। নয়না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। কী হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান এই বাড়ি থেকে। নূরের আব্বু আর দাদাজান নীরবে বলে, চলো। নূর দৌড়ে গিয়ে তার আব্বুর সামনে দাঁড়ায়। ঠিক তখনই নয়না সামনে চূড়ান্ত সিদ্ধান্তের মতো বলে ওঠে, আজ থেকে ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর তুমি যদি ওদের সম্পর্ক রাখতে চাও তাহলে তোমাকে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে ঢোকে ইমরান। পুলিশ স্টেশন থেকে ফিরেছে সে। এই কথাগুলো শুনে তার মাথার ভিতর যেন আকাশ ভেঙে পড়ে। আম্মু এসব কি বলছো? ও আমার বিয়ে করা বউ। ইমরানের আব্বু কঠিন গলা বলে, ওকে বুঝিয়ে দাও ওই বাড়ির সঙ্গে যেন আর কোনো সম্পর্ক না রাখে। নূর আর নরম থাকে না। আপনাদের বাড়িতে আমি থাকবো না, আমি আমার আব্বু আম্মুর কাছে যাব। আগে ওদের ছাড়া আমি বাঁচবো না। এই কথাগুলো শুনে ইমরানের দাদা যান হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়েন। চুপ করো, ঝগড়া বন্ধ করো তোমরা। নূরের চোখে জল মুছে ইমরানের সামনে গিয়ে দাঁড়ায়। আমি আমার আব্বু আম্মুকে খুব ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, কিন্তু এভাবে আমি ওদের ছাড়া থাকতে পারবো না। ভালো থাকবেন। নূর ঘুরে যেতে চাইলে ইমরান হঠাৎ করে তার হাত শক্ত করে ধরে ফেলে। তার চোখ লাল, গলা কাঁপছে। তুমি কোথাও যাবে না হুরপুরি, তুমি আমার, শুধু আমার। ঠিক তখনই উপর থেকে ঈশিতার চিৎকার শোনা যায়, তাড়াতাড়ি সবাই উপরে আসুন। সাইমার দরজা ভেতর থেকে লক দিয়েছে, খুলছে না। ইমরানের মুখ শক্ত পাথরের মতো হয়ে যায়। সে নূরের হাত ছেড়ে সিঁড়ির দিকে তাকায়। নয়না সামনে এসে নূরকে ঠেলে বলে, আমার মেয়ের কাছে তুমি যাবে না, তোমাদের জন্য আমার মেয়ের অবস্থা। এই কথা বলে তিনি দৌড়ে উপরে যান, সবাই তার পিছনে। ইমরান সিঁড়ির মাঝখানেতে এমে একবার ফিরে তাকায় নূরের দিকে। চলে যাও। নূর স্তব্ধ হয়ে যায়। আই সেড গেট আউট। কঠিন নির্দয় কথাটা বলে ইমরান উপরে চলে যায়। নূরের আব্বু আম্মু এসে নূরকে ধরে নিয়ে যেতে থাকেন। নূর আর পিছনে তাকায় না, কারণ একবার তাকালে সে ভেঙে পড়বে। নওশাদ মহল আজ পুরোপুরি নীরব। আজ এখানে শুধু একটা বিয়ে ভাঙেনি, ভেঙে গেছে বিশ্বাস, ভালোবাসা আর বহু মানুষের জীবন। সাইমার ঘরের দরজার সামনে তখন পুরো পরিবার দাঁড়িয়েছে। নওশাদ মহলের এই অংশটা অদ্ভুত এক নীরবতায় জমে গেছে, যেন দেওয়ালের শ্বাস আটকে গেছে। সাইমা, মা দরজা খোল। একের পর একজন ডাকছে। সাইমা সবাই মিলে বারবার দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই, কোনো উত্তর নেই, কোনো নড়াচড়া নেই। ঘরের ভেতরটা এমন নিস্তব্ধ হয়ে আছে, ভেতরে কেউ নেই। নয়না কাঁদতে কাঁদতে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়েন। মা, কথা বল, একবার শুধু বল যে তুই ঠিক আছিস। গলা ভেঙে যাচ্ছে, কিন্তু দরজার উপাস থেকে কোনো সাড়া নেই। ইমরান সামনে এগিয়ে আসে, তার মুখ শক্ত, চোখ স্থির। সরে দাঁড়াও সবাই, দরজা ভাঙতে হবে। নয়না হাউমাউ করে কাঁদতে থাকে, তাড়াতাড়ি ভাঙো বাবা। আমার মেয়েটা ঠিক আছে তো? ইমরান আর এক মুহূর্ত দেরি করে না। সে পুরো শক্তি দিয়ে দরজা ধাক্কাতে যায়, একবার, দুবার, তিনবার। শেষমেশ বিকট আওয়াজে দরজা ভেঙে যায়। ইমরান প্রথমে ঘরের ভেতর ঢুকে, তার পেছনে সবাই, কিন্তু ভেতরে ঢুকে সবাই থমকে যায়। সাইমার বিছানার উপর পড়ে আছে, তার হাতে রক্ত দিয়ে, হাতের শিরা, রক্ত গড়িয়ে পড়ছে। বিছানার চাদর লাল, ঘরটা নিস্তব্ধ, অস্বাভাবিক অন্ধ রকমের নিস্তব্ধ। নয়না এক মুহূর্তে তাকিয়ে থেকে, তারপর চিৎকার করে, সাইমা। তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে স্বামীর বুকে মাথা ঠোকেন। আমি আর পাচ্ছি না, এটা আমি দেখতে পাচ্ছি না। সাইমার আব্বু মেরে গেছেন। চারিদিকে হাহাকার পড়ে গেছে। ইমনের পা যেন মেঝেতে গেঁথে গেছে, সে নড়তে পারছে না। চোখের সামনে শুধু একটা দৃশ্য, তার ছোট বোন নিথর হয়ে পড়েছে, তার মাথার ভিতর
একটাই কথা ঘুরপাক খাচ্ছে, ও এমন কিছু করতে পারে না, ওর কিছু হতে পারে না। দাদাজান কাঁপা গলায় বলে, ইমরান বাবা দেরি করিস না, তাড়াতাড়ি সাইমাকে হাসপাতালে নিয়ে চল। ওর কথায় ইমরানের যেন হুঁশ ফিরে, সে দৌড়ে গিয়ে সাইমাকে কোলে তুলে নেয়। রক্তে ভেজা হাত, নিস্তেজ শরীর, সব কিছু যেন বুকের ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। তার চোখ ভিজে যায়, কিন্তু সে কাঁদে না। এই মুহূর্তে তার চোখে শুধু ভয় আর দায়বদ্ধতা। তার ছোট বোনটা এত বড় একটা পদক্ষেপ নেবে। নওশাদ মহলের ভিতর আবার দৌড়াদৌড়ি শুরু হয়, কিন্তু এবার আর কোনো বিয়ের ব্যস্ততা নেই। এবার লড়াই, একটা প্রাণ বাঁচানো। হাসপাতালের করিডোরে অদ্ভুতভাবে শান্ত, সাদা আলো, জীবনাশু গন্ধ, আর দূরে মনিটরে টিকটিক শব্দ। এই নিঃশ্বাসের মাঝে দুজন মানুষ বসে আছে, ইমরান আর দাদাজান। ইমরানের দুই হাতের আঙ্গুল শক্ত করে জড়িয়ে রেখেছে, চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়েছে কেবিনের দরজার দিকে, যেন দরজাটা খুললে সব ঠিক হয়ে যাবে। যেন ভেতরে ঢুকলে সাইমা বলে উঠবে, ভাইয়া আমি ঠিক আছি, কিন্তু দরজাটা বন্ধ। নয়না এসেছিল কিছুক্ষণ আগে, মেয়ের চিন্তায় কান্না করতে করতে তিনি ক্লান্ত, সব মিলিয়ে শরীরে সায় দেয়নি। ইমরানের আব্বু তাকে জোর করে বাড়ি নিয়ে গেছেন। কিছুক্ষণ পর সাদা কোট পরে ডাক্তার বেরিয়েছেন। ইমরান সঙ্গে সঙ্গে বলে, ডাক্তার সাইমা। ডাক্তার গম্ভীর বলে, উনি অনেক দুর্বল, অনেকক্ষণ রক্তক্ষরণ হয়েছে, শারীরিক চেয়ে মানসিক চাপটা বেশি বিপজ্জনক, ওনাকে এখন সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। কোনো ধাক্কা, কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। এই কথাগুলো ইমরানের বুকের উপর পাথরের মতো পড়ে। ডাক্তার চলে যেতে ইমরানের পা দুটো আপনাকে কেবিনের দিকে এগিয়ে যায়। মনের ভিতরে একটা তীব্র টান, একবার দেখবো, শুধু একবার। কিন্তু সে থেমে যায়। ওভাবে সাইমাকে দেখার শক্তি নেই। রক্তে কেটে ব্লেড কাটা রক্ত, এই দৃশ্যগুলো মাথার ভিতর ঘুরপাক খায়। বুকটা যেন ভিতর থেকে ভেঙে যাচ্ছে। ঠিক তখনই দাদাজান উঠে এসে ইমরানের কাছে থাকে। ইমরান। ইমরান তাকায়, কিন্তু চোখ লাল, কিন্তু পানি নিয়ে কিছু বলবে। দাদাজান কাঁপা গলায় কাঁপছে, নূর মাকে ফিরিয়ে আনে। ইমরান বেচারি অনেক কষ্ট পেয়েছে, তোর ওকে ওভাবে তাড়ানো উচিত হয়নি। ইমরান গভীর শ্বাস নেয়, বুকের ভিতর আগুন জ্বলছে। বিশ্বাস করে দাদাজান, আমি এটা করতে চাইনি, কিন্তু তখন যদি নূর ওখানে থাকতো তাহলে ও আরও কষ্ট পেত, আম্মু ওকে আরও কথা শোনাতো। দাদান চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে, আমি খবর পেলাম নূরকে নিয়ে ওর আম্মু খালার বাড়ি চলে গেছে। ইমরানের শরীরটা কেঁপে ওঠে। কি? হ্যাঁ, ওরা এয়ারপোর্টে গেছে। এই কথাটুকু যেন আকাশ ভেঙে পড়া ইমরানের মাথায়। ইমরান গলা শুকিয়ে যায়। মনে হয় তার প্রাণ পাখিটা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। নূর, তার হুড়পড়ি, তার সব। বুকের ভিতর হাহাকার উঠে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। সে দৌড়ে বেরিয়ে যায়। হঠাৎ পেছনে থেমে যায়, পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখে সাইমের কেবিনের দরজা। দাদাজান ধীরে বলে, আমি সাইমের কাছে থাকবো, তুই যা। ইমরান মাথা নাড়ে, সে এক মুহূর্ত দাঁড়ায় না, সে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এয়ারপোর্টে আজ নূরের কাছে অচেনা লাগছে, চারপাশে মানুষের ভিড় লাগছে, ঢাকা গড়ানো শব্দ, ঘোষণা, সব কিছু থাকলে নূরের কানে যেন কিছুই ঢুকছে না। নূর ট্রলি ধরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ফাঁকা, সামনে দৃষ্টিতে সামনে থাকলেও মনটা অনেক দূরে। ওর আম্মু পাশে দাঁড়িয়ে বারবার কিছু বলছে, কিন্তু নূর শুনছে না। তার চোখ বারবার ঘুরে পেছনে, এই বুঝি ইমরান এসে বলে হুড়, কিন্তু কেউ ডাকে না। নূরের বুকের ভেতরটা হাহাকার। সে ইমরানকে না দেখে, না বলে এভাবে চলে যাচ্ছে, ভাবতে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। চেক ইন কাউন্টারের দিকে এগোতে গিয়ে নূর থামে, হাতটা বুকের উপর চেপে ধরে। মনে পড়ে ইমরানের চোখে সেই লাল রং, শেষ কথা, আই সেড গেট আউট। নূরের ঠোঁট কাঁপে, নিজেকে বোঝাতে চায়। নূরের আম্মু বিরক্ত গলে বলে, আর কত দাঁড়াবি, চল। নূর ধীরে ধীরে হাঁটে, প্রতিটা পা যেন বুকের উপর পাথর ফেলে। হঠাৎ সে থেমে যায়। এয়ারপোর্টে কাছের জানলার দিকে তাকিয়ে দেখে যেন এখনই দরজা ভেঙে ইমরান দৌড়ে আসবে। হাঁপাতে হাঁপাতে বলল, যেও না নূর, আমি ভুল করছি। নূরের চোখ ভিজেটা, আল্লাহ, আপনি যদি জানতে আমি আপনাকে কতটা ভালোবাসি। কথাটা আর শেষ হয় না। নূর বোর্ডিং গেটের ভেতরে ঢুকে যায়, কাছের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ও পাশে রয়ে যায় ভালোবাসার স্মৃতি, আর একজন মানুষ যাকে সে নিজের থেকেও বেশি আপন করে নিয়েছিল। ইমরান রাস্তায় ছুটতে ড্রাইভারকে ফোন দেয়, হাত কাঁপছে, কণ্ঠ জড়িয়েছে। কই আছো, তাড়াতাড়ি এসো, খুব দরকার। ওপাশ থেকে উত্তর, সে অনেক দূরে, আসতে দেরি হবে। ইমরানের মাথার ভিতর সব কিছু এলোমেলো। সে চারপাশে তাকায়, রাস্তা প্রায় ফাঁকা, দু একটা রিক্সা ছাড়া কিছুই চোখে পড়ে না। আর দেরি করে যাবে না। হঠাৎ তার চোখে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা এক ট্রাক। এক সেকেন্ডও ভাবে না, সে সোজা রাস্তায় নেমে ট্রাকটার দিকে দৌড়ায়। ড্রাইভার পাশের সিট বসে খাচ্ছিল। হঠাৎ ইমরান উঠে বসতে ভয় পেয়ে চমকেটে, এ কে আপনি? ইমরান চোখ লাল, নিঃশ্বাস এলোমেলো। আমার একটা আর্জেন্ট কাজ আছে, প্লিজ এয়ারপোর্ট পর্যন্ত গাড়িটা চাই। লোকটা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ইমরানের অবস্থা থেকে বুঝে যায় এই মানুষ না, না শোনার অবস্থা না। ভাই, আপনি ঠিক আছেন তো?
ইমরান কোনো উত্তর দেয় না, চুপচাপ ট্রাকের চাবি ঘুরিয়ে দেয়। ইঞ্জিনের গর্জ, পর মুহূর্তে ট্রাক ফুল স্পিডে চলে আসে। ড্রাইভার ভয় পেয়ে সিট আঁকড়ে ধরে বললেন, ভাই আস্তে চালান, আপনি আগেও দু একবার ট্রাক চালিয়েছেন তাই না? ইমরান সামনে তাকিয়ে থাকে, চোখে কোনো ভাবান্ত নয়, কণ্ঠ নিশ্চিত, গলা ভারী। না, ফার্স্ট টাইম। তারপর আরও স্পিড বাড়িয়ে যায়। ট্রাকটা রাস্তা কাঁপিয়ে এগিয়ে থাকে। ড্রাইভারের শরীর কাঁপতে থাকে, সে আতঙ্ক গলায় কলমা পড়তে থাকে, লা ইলাহা। মনে মনে ভাবে আজ হয়তো তার শেষ দিন। আর ইমরানের মাথার ভিতর তখন একটাই নাম ঘুরছে, নূর। এয়ারপোর্টে দেখা যেতে ইমরানের বুকের ভিতর হু হু করে, দূর থেকে প্লেনের শব্দ কানে ভাসছে, সময় ফুরিয়ে যাচ্ছে। ইমরান হঠাৎ ব্রেক চাপে ট্রাকটা বিকট শব্দে কেঁপে ওঠে, এয়ারপোর্টের ঠিক সামনে দাঁড়ায়। ড্রাইভার ধাক্কায় সামনে ঝুঁকে, ইয়াল্লা বেঁচে গেছি। ইমরান এক সেকেন্ড দেরি করে না, দরজা ঠেলে নেমে পড়ে, পকেট থেকে মানিব্যাগ বের করে ড্রাইভারের হাতে গুঁজে দেয়, দোয়া করো। ড্রাইভার অবাক হয়ে দাঁড়িয়ে থেকে, ইমরান ততক্ষণে দৌড় শুরু করছে। তার চোখ শুধু একটাই জিনিস, এয়ারপোর্টের কাছের দরজা। ইমরান দৌড়ে গেটের ভিতরে দুজন সিকিউরিটি গার্ড থামায়। এই থামুন। ইমরান থামে না, আমাকে যেতে দিন প্লিজ, আমার স্ত্রী ভিতরে আছে। একজন সিকিউরিটি গার্ড শক্ত তার হাত ধরে ফেলে। নিয়ম আছে স্যার, এভাবে ঢোকা যাবে না। ইমরান চোখ লাল, ছাড়ুন, এক সেকেন্ড দেরি হলে সব শেষ হয়ে যাবে। সে হাত ঝাঁকে ছাড়াতে চেষ্টা করে, আরেকজন সিকিউরিটি এগিয়ে আসে। স্যার, সমস্যা করবেন না। ইমরান প্রায় চিৎকার, আপনি বুঝবেন না, আমার হুড়পড়ি ভেতরে আছে। হঠাৎ ঘোষণাটা কানে যেতে ইমরানের মাথার ভিতর যেন আগুন জ্বলে ওঠে। সিকিউরিটি হাত তার কাঁধে, স্যার আর ভেতরে যাবেন না। এই কথা শেষ হতে ইমরান হঠাৎ ঝাঁকিয়ে হাত ছাড়িয়ে, ছাড়ুন। সে এক ধাক্কায় একজনকে সরিয়ে দেয়, আরেকজন এগিয়ে আসতে ইমরান তাকে ধাক্কা মারে। চারদিকে হইচই পড়ে যায়, মানুষ থেমে থাকতে। স্যার স্যার, এখানে মারপিট করবেন না। কিন্তু ইমরান আর নিজের মধ্যে নেই। দুজন সিকিউরিটি গার্ড আবার ধরতে গিয়ে ইমরান মৃদু ধাক্কা দেয় কোণে দিয়ে, যেভাবে হোক নিজেকে ছাড়িয়ে নেয়। একটা শেষ জোরে ঠেলা দিয়ে সে ভেতরে ঢুকে পড়ে। কেউ চিৎকার করে বলে, স্টপ হিম। ইমরান দৌড়তে দেখে একজন কাউন্টারে অ্যানাউন্স ডেস্ক, সে কাউন্টারের সামনে থাকা লোকটি প্রায় জোর করে সরিয়ে দেয়। সরে দাঁড়ান, 1 মিনিট, শুধু 1 মিনিট। লোকটা হতভম্ব, স্যার এটা নিয়মের বাইরে। ইমরান মাইক্রোফোনটা তুলে নেয়, হাত কাঁপছে, নিঃশ্বাস বন্ধ, পুরো টার্মিনাল নিস্তব্ধ। ইমরান কপা গলে বলে, অ্যাটেনশন প্লিজ। এই কণ্ঠটা শোনামাত্র নূর বোর্ডিং লাইনে দাঁড়িয়ে থেমে যায়। ইমরান চোখ বন্ধ করে বলে, হুড়পড়ি, যদি তুমি এখানে থাকো তাহলে প্লিজ আমার কথাটা শোনো। পুরো এয়ারপোর্ট মানুষ চুপ, মানুষজন অবাক। ইমরানের কথা বলছে, আমি ভুল করেছি, খুব বড় ভুল। গলা ভারী হয়ে আসে, এক ফোঁটা পানি চোখের কোণেও জমে থাকে। নূর প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ছাড়া এই ইমরান নওশাদ বড্ড অসহায়। হুড়পড়ি, ফিরে এসো বউজান, তোমাকে ছাড়া আমি কিছুই না। আর সে জোরে শ্বাস নেয়, প্লিজ যদি তুমি এয়ারপোর্টে থাকো ফিরে আসো একবার। আই এম সরি হুড়পড়ি, আই এম সরি রিয়েলি। মাইক্রোফোনটা হাত থেকে পড়ে যায়, এয়ারপোর্ট ভিতরে নিস্তব্ধ, শুধু দূরে প্লেনের শব্দ। আর বোর্ডিং লাইনে দাঁড়িয়ে থাকা নূরের হাতটা ধীরে ধীরে কেঁপে যায়। নূরের পা থেমে যায়, মনের ভিতর সব উল্টোপাল্টা এক মুহূর্তে। সব শরীর সামনের দিকে চাইলেও মনটা পিছনে ছুটে যেতে চায়। তার কাপা গলায় বলা সরি। নূরের বুকটা ধক করে ওঠে। ঠিক তখনই মনে পড়ে যায় সেই কথাটা, আই সেড গেট আউট। নূরের চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। তার আম্মু শক্ত করে নূরের হাত চেপে ধরে, পিছন ফিরে কোনো লাভ নেই নূর। ওই বাড়ির মানুষেরা যেভাবে আমাদের অপমান করছে, আমরা আর কোনোদিন ওই বাড়ি যাবো না, তুইও না। নূর মাথা নাড়ে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ে, কথা বলার শক্তি নেই। ঘোষণা ভেসে আসে, ফাইনাল বোর্ডিং। আম্মু টেনে নিয়ে যেতে থাকে, নূর আর বাধা দেয় না, শুধু হাঁটতে হাঁটতে পেছনে তাকায়, কিন্তু তাকাতে চায় কিন্তু তাকায় না। ওইদিকে এয়ারপোর্টের মাঝখানে ইমরানকে চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরেছে। স্যার শান্ত হন, আপনি আইন ভাঙছেন। ইমরান ছুটে যেতে চায়, কিন্তু হাত ধরে টেনে তোলে ওরা, ছাড়ুন, আমাকে যেতে হবে। সে ঝাঁকুনি দেয়, একজন পুলিশকে ধাক্কা মারে, আরেকজন হাত থেকে নিজেকে ছাড়াতে চায়, পাশে চেয়ারে উল্টে পড়ে। নূর প্লিজ, নূর শোনা, যেও না। তার গলা ফাটে। ইমরান চারপাশে যা পায় ঠেলে ফেলে দেয়। লোকজন চিৎকার করে, এই লোকটা পাগল, পুলিশ ডাকো। পুলিশ আরও শক্ত করে। ইমরান পাগলের মতো ছটফট করতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি হুড়পড়ি, প্লিজ আই। সে চিৎকার করতেন, নূর প্লিজ একবার আমার কাছে আয়, একবার। তার চোখে খুঁজে বেড়ায় ভিড়ের মধ্যে, কিন্তু নূর নেই। পুলিশ তাকে মাটিতে বসিয়ে রেখেছে, হাত শক্ত। ইমরানের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়েছে, চিৎকার করে থেমে যায়। থানার ভিতর ঠান্ডা আর নিষ্ঠুরভাবে, টিউবলাইটের সাদা আলোয় সব কিছু তার ফ্যাকাশে লাগছে। ইমরান বেঞ্চে বসে আছে, হাত দুটো হাঁটুর উপর ঝুলে আছে, শরীরটা এখানে, কিন্তু মনটা যেন
দূরে কোথায়। একজন কনস্টেবল ইমরানের কাঁধে হাত রেখে ইমরানকে হঠাৎ হাত ঝাঁকিয়ে বলে ফেলে, আমাকে ছুবি শালা মাদার ড্যাশ। দুজন পুলিশ রেগে এগিয়ে এসে ইমরানকে শক্ত করে দেয়। ইমরান জোরে টান দেয়, প্রাণ ছিটকে যাবে। স্যার শান্ত হন, এটা থানা। ইমরান হেসে ওঠে, ভয়ঙ্কর একটা তিক্ত ভাঙা হাসি। থানা? শালা শুধু থানায় কেন, সব কটাকে শেষ করে আমি ছাড় আমাকে। একজন পুলিশ তাকে ধাক্কা দিয়ে বেঞ্চে বসে দেয়। বসুন এখানে। ইমরান আবার উঠে বসতে যায়। আমি বসবো না, আমাকে ওর কাছে যেতে দেয়। সে হাত ছুড়ে দেয়, ফাইলগুলো নিচে পড়ে যায়। এসব নাটক বন্ধ করুন। নাম কি আপনার? ইমরান চোখ লাল করে তাকায়। নাম জেনে কি ছিড়বি আমার? পুলিশ রাগে চেয়ার টেনে এগিয়ে আসে। বেশি বাড়াবাড়ি করবেন না। ইমরান এগিয়ে গিয়ে তার প্রায় মুখে মুখে, বাড়াবাড়ি? আপনি জানেন আমি কি হারিয়েছি? সে বুক চাপড়ে বলে, আমার হুড়পড়িকে। একজন কনস্টেবল এসে পিছন থেকে ইমরানের হাত মুচড়ে ধরে, ছাড়বার। ইমরান ছটপট করে, এক মুহূর্তের জন্য মনে হয় সে আবার মারপিট শুরু করবে। পুলিশ জোর করে তাকে বসিয়ে দেয়। দুজন পাহারা দেয়। হাঁপাতে হাঁপাতে ইমরান বলে, এবার সব কটাকে কাট দাফন করব। ঠিক তখনই দরজা খুলে ইমরানের আব্বু আর দাদাজান ঢুকে। দাদাজান চোখ লাল, ইমরানের আব্বুর মুখ শক্ত। দাদাজান এগিয়ে এসে ইমরানের সামনে বসে, এসব কি করলি বাবা? ইমরান মাথা তুলে, চোখে কোনো কান্না নেই কিন্তু ভেতরে সব ভেঙা। আমি দেরি করে ফেলছি দাদাজান, খুব দেরি করে ফেলছি। দাদাজান তার কাঁধে হাত রাখেন, হাতটা কাঁপছে। কিচ্ছু দেরি হয়নি, সব ঠিক আছে। একজন অফিসার এসে জানায় জামিনে ছাড়া যাবে, তবে আজকের দিনটা এখানে থাকতে হবে। ইমরানের কানে কিছু যাতে যায় না। সে দেওয়ালের দিকে তাকে ফিস ফিস করে বলে, নূর তুমি কি সত্যি চলে গেলে? জবাবে আসে না। কেই বা জবাব দিতে, কেউ নেই জবাব দেওয়ার মতো। 1 মাস কেটে গেছে। কাগজে কলমে সময় এসেছে, কিন্তু ইমরানের জীবনে সময় যেন সেই এয়ারপোর্টে থেমে আছে। ঘটনার 2 দিন পর ইমরান জামিন পেয়েছিল, কিন্তু জামিনটা সহজে আসেনি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সেই থানা থেকে বাড়ি ফিরে আর আগের ইমরান থাকেনি। সেই দিনটার পর 1 মিনিটের জন্য সে নিজের রুম ছেড়ে বেরোয়নি। সবসময় রুমের দরজা বন্ধ, পর্দা টানা, ঘর অন্ধকার। সারাদিন সে বসে বারান্দায় চেয়ারে মেঝেতে বসে থাকে, এক মনে কিছু ভাবে। চোখ দুটো ফাঁকা, উপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু দেখে না। দিনে রাতের কোনো হিসাব নেই তার কাছে। সকাল আসে, সন্ধ্যা নামে, রাত হয়, সব একই। যে মানুষটা জীবনে কখনো নেশার ধারে কাছে যায়নি, সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। আর সিগারেট তার নিত্যদিনের সঙ্গে। একটার পর একটা সিগারেট, মিনিটে মিনিটে আগুন জ্বলে ওঠে ঠোঁটে। সিগারেট ধোঁয়ার আড়ালে সে নিজেকে আড়াল করতে চায়, কিন্তু ধোঁয়া তাকে ঢাকতে পারে না। রাতে বোতলে খুলে বসে চুমুকের পর চুমুক। মদ ছাড়া একটা রাতও কাটে না। গলা জ্বলে যায়, মাথা ভারী, কিন্তু বুকের ফাঁকটা ভরে না, বরং আরও ফাঁকা লাগে। বারান্দার রেলিংয়ে কুনুই রেখে সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে বলে, কখনো কখনো হুড় পড়ি, কখনো হেসে ওঠে, ভাঙা অসুস্থ আমি। আমি তো ক্ষমা চেয়েছিলাম, তবু তুমি চলে গেলে। ঘরের ভেতরে খাবার পড়ে থাকে মাঝে মাঝে। কেউ ডাকলেও সাড়া দেয় না। না, কাউকে রুমে ঢুকতে দেয় না। রাতে সে ঘুমায় না। চোখ বন্ধ করলে নূরের বুকটা ভেসে ওঠে। তাই চোখ খোলা রেখেই বসে থাকে। 1 মাস। ইমরানের চেহারা বদল। চোখের নিচে কারেই দাঁড়িয়ে এলোমেলো, শরীর শুকিয়ে গেছে, কিন্তু সব থেকে বেশি বদলে গেছে তার ভেতরের মানুষটা। দিন দিন আরও উন্মাদ হচ্ছে। সে এখন আর বাঁচছে না, শুধু শ্বাস নিচ্ছে, আর প্রতিটা শ্বাসের সঙ্গে নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। হঠাৎ করে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায়। ইমরানের ফোনটা কাঁপতে শুরু করে, একটানা জোরে। সেই নীরবতা, বুকে কেউ ছুরি বসিয়েছে। ইমরান ধীরে ধীরে ফোনটার দিকে তাকায়। চোখের পাতা নড়ে না। কয়েক সেকেন্ড পর হাতটা বাড়িয়ে রিসিভ করে, হ্যালো। ওপাশ থেকে কি শোনা যায়, বলা হয় তা শোনা যায় না, কিন্তু মুহূর্তের মধ্যে ইমরানের চোখ দুটো চকচক করে, এক অদ্ভুত আলো, খুশি, আনন্দ, কিছু পাগলামির মতো। তার ঠোঁটে কোণে ভয়ঙ্কর এক হাসি জন্ম নেয়। ধীরে ধীরে সেই হাসিটা আরও ভয়ানক। সত্যি? তুমি নিশ্চিত? একটু থেমে সে বলে, আমার যাওয়ার ব্যবস্থা করো এখনই, দেরি চাই না। কথাগুলো কেমন ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। আর কিছু শোনে না। ফোন কেটে দেয়। ঘরের ভেতরে আবার নীরবতা, কিন্তু সেই নীরবতা শান্ত না, ভয়ঙ্কর। ইমরান হেসে ওঠে, প্রথমে হালকা, তারপর জোরে বলে। হাসিটা আরও ধীরে ধীরে যায়, ভেঙে যায়, ইমরান উন্মাদের মতো। সে হেঁটে গিয়ে ঘরের মাঝখানে শুয়ে থাকে, চোখে ছাদের দিকে স্থির। হাসতে হাসতে ঠোঁটে ফাঁক দিয়ে ফিসফিস করলে, আমাকে অনেক কষ্ট দিয়েছে হুড়পড়ি। হাসি থামে না, খুব বেশি কষ্ট। তার চোখে পানি নেই, শুধু আছে শূন্যতা। তার শাস্তি, শাস্তি পেতে হবে, এমন শাস্তি যেটা কল্পনার বাইরে। ঘরের আলো নিভু নিভু, বাইরে রাত ঘনিয়ে আসছে, আর এই অন্ধকারের ভেতরে ইমরানের ভাঙা হাসি।
দেওয়ালের প্রতিধ্বনির মতো ফিরে ফিরে আসছে। এই মানুষটাকে সে ভালোবাসে, হারিয়ে নিজেকেই হারিয়ে ফেলছে। সাইমা নিজের রুমে একা একা বসে আছে। তার শরীরটা ভারী হয়েছে। সামনের টেবিলে বই খাতা এলোমেলোভাবে চড়িয়ে, কিন্তু কোনো পাতাকেই তার চোখ নেই, মনোযোগ কোথাও নেই। ফোনের স্ক্রিনে একপাশে পড়ে আছে, স্ক্রিনে জ্বলজ্বল করছে আদিলের ছবি। ছবিটার দিকে তাকে সাইমার বুকের ভেতরটা হঠাৎ মুচড় দিয়ে ওঠে। চোখের কোণ ভিজে যায় এক ফোঁটা, তারপর আরেক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ফিসফিস করে বলে, কেন করলেন এমন? কণ্ঠটা কাঁপে। জানতেন না আমি ভেঙে পড়ব? কেন আমাকে এভাবে জ্যান্ত লাশ বানিয়ে চলে গেলেন? হৃদয়ে ছাড়া এই শরীর নিয়ে আমি বাঁচব কেমন করে বলুন তো? সে ফোনটা হাতে তুলে নেয়। আদিলের ছবিতে আঙ্গুল বোলায়, যেন ছবির ওপাশে কেউ সত্যি আছে। আমি চেষ্টা করছি, বিশ্বাস করুন, আমি সত্যিই চেষ্টা করছি। চোখের পানি আর থামে না। আপনি আমাকে ভুলতে পারছেন না। আমি আপনাতে আসক্ত হয়ে পড়ছি। একবার ফিরে আসুন। কণ্ঠ ভেজে যায়। শুধু একবার এসে বলুন আমি এখনও আপনাকে ভালোবাসেন। সে চোখ বন্ধ করে বলুন, আপনি কোনো ভুল করেননি। বলুন সব কিছু ঠিক হয়ে যাবে। হাত দিয়ে মোবাইলটা নিজের বুকে চেপে ধরে, আপনার জানটা খুব কষ্ট পাচ্ছে আদিল, খুব কষ্ট পাচ্ছে। আপনি কি দেখতে পাচ্ছেন? রুমে শুধু নিস্তব্ধতা। তার ফোনের স্ক্রিনে নির্বাক হাসি নিয়ে তাকিয়ে থাকা একটা ছবি। সে ছবি মানুষটা আর কোনো জবাব দেয় না। একটা ফাঁকা জীর্ণ পুরনো বাড়ি, চারিদিকে এমন অন্ধকার যেন দিনের বেলা আলো থাকলেও ভেতরে ঢুকলে রাত মনে হবে। দেওয়ালে প্যালেস্তায় খসে পড়ছে, কোথাও ইট গড়িয়ে পড়ছে, জানলাগুলো ভাঙা, কাঁচ নেই, শুধু মরচে ধরা গ্রিল। বাতাসে ঢুকলে শোষ এক অদ্ভুত শব্দ, যেন কেউ ফিসফিস করে। দূরে দেখলে যে কেউ বলবে এটা ভূতের বাড়ি। এই বাড়ির ভেতরে একটা ঘর, ঘর না, যেন একটা বন্দিশালা। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার। চেয়ারের রং উঠেছে, এক পা একটু বেঁকে গেছে। সেই চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় বসে আছে আদিল। তার দুই হাত চেয়ারের পিছনে মোটা দড়ি দিয়ে বাঁধা, পা দুটো আলাদা আলাদা করে বেঁধে রাখা। দড়ি দিয়ে এমন শক্ত যে চামড়ার ভিতরে ঢুকে গেছে। আদিলের চোখ দুটো আধ খোলা, চোখের নিচে গভীর কালো, মুখ শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে রক্ত জমে গেছে। গলাটা এত শুকনো যে নিঃশ্বাস নিতে গেলেও জ্বালা করে। 1 মাস, টানা 1 মাস ধরে ওকে এভাবেই বেঁধে রাখা হয়েছে। এই 1 মাসের হিসাবও হারিয়ে ফেলছে। দিন রাত আলাদা করতে পারে না। শুধু জানে 2 দিন পর পর কেউ আসে, একটা লোক, চুপচাপ কিছু খাবার, একটু মুখে পানি ঢেলে দিয়ে যায়। কোনো কথা বলে না, চোখ তুলে তাকায় না। আদিলের শরীরে আর কোনো শক্তি নেই। হাত নাড়ানোর চেষ্টা করলে ব্যথা, চোখ অন্ধ করা হয়ে আসে। কখনো কখনো মনে হয় এভাবে হয়তো মারা যাবে। হঠাৎ খসখসে ঘরের ভেতরে শব্দ। আদিল চমকে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়। কষ্ট করে চোখ খুলে তাকায়। অন্ধকারের ভিতরে একটা ছায়া এগিয়ে আসে ধীরে ধীরে। কিছু বোঝার চেষ্টা করে। একটা মানুষ, শুধু মানুষটা, একটা পাগল লোক, চুল এলোমেলো, মুখে দাঁড়িয়ে, চোখ দুটো অদ্ভুতভাবে বড় করে। সে বিড়বিড় করে কী সব বলতে বলতে হাঁটছে। কথাগুলো স্পষ্ট না, ভাঙা, অসংলগ্ন, ভয় ধারণা। আদিল ওকে চেনে। এই পাগলটা মাঝে মধ্যে এখানে আসে। প্রতিবার আদিল চোখ দিয়ে ইশারা করে, মাথা নাড়ে, হাত নাড়ানোর চেষ্টা করে, বোঝাতে চায় দড়ি খুলে দাও, আমাকে যেতে হবে। কিন্তু পাগলটা কিছুই করে না। সে কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে থেকে হঠাৎ বিড়বিড় করতে করতে ঘুরে যেতে উদ্যত হয়। আদিলের বুকের ভিতর কেমন জানি ভেঙে পড়ে। শেষের আশাটুকু মরে গেল। ঠিক তখন পাগলটা থামে, মাথা চুলকাতে চুলকাতে আবার ঘুষে আসে। আদিলের সামনে এসে দাঁড়ায়, দাঁত বের করে হেসে দেখে। আদিলকে দেখে তার শরীর কেঁপে ওঠে। আদিল কিছু বলতে চায়, চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরো না। পাগলটা কি মনে করে, তার হাতের খাবার এগিয়ে দেয় আদিলের মুখের কাছে। আদিল আর দেরি করে না, ক্ষুধায় পাগল হয়ে গেছে। খাবার মুখে পুরে নেয়, ভালো করে চিবোতে পারে না, যেভাবে পায় গিলে পায়। খাবার গিলতেই গলা শুকিয়ে যায়, তবু তার চোখে কৃতজ্ঞতা। সে আবার ইশারা করে দড়ি খুলতে। পাগল আবার সত্যি সত্যি ঘুরে চলে যেতে থাকে। আদিল দীর্ঘশ্বাস ফেলে নিঃশ্বাস ফেলে, মনে হয় আজও কিছু হলো না। হঠাৎ পেছন থেকে শব্দ। পাগলটা আবার ফিরে এসেছে, তার হাতে একটা ছুরি। আদিলের চোখ হঠাৎ জ্বলে ওঠে, ভয়ের সঙ্গে আশার আলো। পাগলটা কাছে এসে বসতে ধীরে ধীরে ছুরি চালাতে শুরু করে আদিলের হাতে পায়ে দড়িতে। দড়িগুলো খুব মোটা, সহজে কাটছে না। ছুরি চালাতে গিয়ে আদিলের চামড়া কেটে যায়, হাত পা দিয়ে রক্ত, ব্যথায় দাঁত কামড়ে আদিল, কিন্তু কিচ্ছু হয় না। একবার দুবার বারবার চেষ্টা করে, শেষমেশ একটার পর একটা দড়ি কেটে পড়ে। আদিল ধীরে ধীরে উঠে দাঁড়াতে চেষ্টা করে, পা কাঁপে, শরীর আর কথা বলে না। দু কথা মেরে কোথায় ভারসাম্য হারায়। আবার চেয়ারের পাশে বসে পড়ে। শরীর দুর্বল, কিন্তু চোখে এখন অন্য আলো, একটাই অনুভূতি, সে এখনও বেঁচে আছে, এখান থেকে বেরোতে পারবে। বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে একটার পর একটা যাত্রী নামতে থাকে। ইমরান
শেষের দিকে নামে। সে সিঁড়িতে পা রাখতে চোখ পড়ে গেট আপ, কালো রঙের ক্রিকেট কোট, ভেতরে ডার্ক গ্রে শার্ট, উপরে বোতাম খোলা, হালকা সিবলেস চেন, হাতে দামি ঘড়ি, আঙুলে একটা সাধারণ রিং, চোখে পড়ার ধরন, চুলগুলো পরিপাটি করে সেট আপ করা, চোখে সানগ্লাস, চালচলনে কোনো তাড়া নেই, এটা আত্মবিশ্বাস যেটা ভয় ধরায়। ইমরান ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামে। তার জুতো প্রথম তলবারের মতো বিদেশি মাটির ছোঁয়া। এক মুহূর্ত থামে, পা নামিয়ে চারপাশে তাকায়। চারিদিকে উঁচু কাচের বিল্ডিং, উজ্জ্বল আলো, অচেনা মানুষ। ইমরানের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি, হাসিটা স্টাইলিশ কিন্তু ভেতর ঠান্ডা। হাঁটা শুরু করে টার্মিনালের দিকে। এয়ারপোর্টের কাচের দরজা পেরিয়ে সময় আলোটা তার মুখে পড়ে, কালো সানগ্লাসের ভেতরে চোখ দুটো আরও গাঢ়। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ইমরানের ভেতরে একটাই অনুভূতি, এখান থেকে সে তার হুড়পড়িকে নিয়েই ফিরবে। রাত তখন ঠিক 1টার ঘর ছুঁই। বিশাল বাড়ির নিস্তব্ধতায় হয়ে পড়ে আছে, যেন পাথরের মতো নিশ্চুপ। এত বড় বাড়ি অথচ ভেতরের মানুষের উপস্থিতি নেই বললে চলে। এই বাড়িটা মূলত দুজন থাকে, নূরের খালা আর তার ছেলে আশফি। নূর তার আম্মু আশায় বাড়িটা আবার একটু প্রাণ ফিরেছে। শুধু রাত নামলে শূন্যতা আর স্পষ্ট হয়ে ওঠে। নূরের আম্মু মনে মনে ভেবেছিল আদিল হয়তো এখানে আছে। বুকের ভেতরটা কোথাও ক্ষীণ আশা ছিল, কিন্তু এখানে এসে আদিলকে না দেখতে পেয়ে আশাটুকু ভেঙে যায়। মুখে কিছু না বললেও তার চোখে হতাশা স্পষ্ট। ছেলেটা কোথায় আছে, কেমন আছে, খেয়েছে কিনা, ঠিকমতো আছে কিনা, এই চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে রাতের ওই চিন্তাগুলো আরও ভারী হয়েছে। এতক্ষণ বাড়ির সবাই ঘুমিয়ে পড়ছে, শুধু নূর জেগে আছে। নূরের ঘুম আজকাল বড় অদ্ভুত। ঘুম যায় ঠিকই, কিন্তু ঘুম আসে না। কখনো কখনো আদৌ ঘুমে রাত কেটে যায়, আবার কখনো কখনো ভোর হয়ে আসে, সে নিজেই বুঝতে পারে না। শরীর আর মন ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই চোখ দুটো জুড়ে আসে। নূর ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা হাওয়া লাগছিল। নূর আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছিল, নিজেও ঠিক জানে না। আকাশটা আজ অদ্ভুতভাবে গম্ভীর, তারার আলো যেন কেমন ম্লান। হঠাৎ তার বুকের ভিতর একটা অস্বস্তি চেপে ধরে, মনে হলো কেউ যেন দূর থেকে তাকে দেখছে। নূরের চমকে উঠে চারপাশে ভালো করে তাকায়। ব্যালকনির ছাদ, নিচের অন্ধকার, সবখানে চোখ বোলালো, কিন্তু কাউকে দেখা গেল না। এই রাতে কেই বা আসবে? নিজেকে বোঝালো এটা নিশ্চয় মনের ক্লান্তি। ক্লান্তির ঘোরে এমনটা মনে হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নূর ঘরের ভিতরে চলে আসে, দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে ক্লান্তি ধীরে ধীরে তাকে গ্রাস করে, সে ঘুমের দেশে তলিয়ে যায়। কিন্তু অন্ধকারের আড়ালে দূরে কোথাও একজন দাঁড়িয়ে আছে, নীরবে নিঃশব্দে তাকিয়ে আছে সেই পরিচিত মুখের পানে। আজ বহুদিন পর আজ তার চোখের তৃষ্ণা একটু একটু করে মিটছে। সকাল তখন ঠিক 10টা বাজে। নূরের খালার ছেলে আশফি প্রায় জোর করে নূরকে মার্কেটে নিয়ে এসেছে। নূর আসতে না যেতে চাইছিল না, কিন্তু খালার অনুরোধ আর আশফির টানাটানিতে শেষ পর্যন্ত না বলতে পারেনি। আশফি আর নূর সমবয়সী, সে কারণে হয়তো তাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো। ছেলেটা ছোট ছোট কথায়, হালকা হাসিতে দুজনের মধ্যে একটা সস্ত্র বন্ধুত্বের সম্পর্ক ছোট থেকে তৈরি হয়েছে। নূর আশফি একজন ভালো বন্ধু হিসেবে জানে, সহজ, নির্ভরযোগ্য, আপন মানুষ। কিন্তু আশফির মনের ভেতরে এতটা সহজ নয়। নূরকে তাকে বন্ধু ভাবলেও আশফি নূরকে তার চেয়ে একটু বেশি পছন্দ করে। সেই পছন্দের কোনো তাড়াহুড়ো নেই, কোনো দাবি নেই, শুধু নীরব অনুভূতি। আজও সেই অনুভূতির কথা মুখে আনেনি। নূরের আম্মুর কাছে সে অনেক কথাই শুনেছে, বুঝেছে নূরের জীবন, তার কষ্ট আর নীরবতাগুলো। সেসব কথা শুনে আশফির মনে হচ্ছে এই অনুভূতি আর শুধু নিজের ভিতরে আটকে রাখবে না। সে ভেবে নিচ্ছে সময় হলে নূরের আম্মুর কাছে সে নিজের প্রস্তাবটা রাখবে। নূর নিজের মতো করে ধীরে ধীরে যত্নে আগলে রাখার ইচ্ছেটা সে এবার সবাইকে জানাবে। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে শহরে একটা বিশাল মার্কেটে ঢুকে পড়ে। বাজারে সবাই প্রায় সব কিছু পাওয়া, গ্রোসারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার দাবার সব। আশফি একটার পর একটা জিনিস বেছে নিচ্ছে, কী লাগবে কী লাগবে না সব মাথায় পরিষ্কার। এবার নূর ধীরে ধীরে চারপাশে ঘুরে দেখছে, দোকানের মানুষ, ভিড় সব মিলিয়ে অনেকদিন পর একটু অন্যরকম লাগছে তার কাছে। এখানে আসা হয়েছে, কিন্তু বাড়ি থেকে খুব একটা বেরোনো হয়নি এতদিন। সব কিছু আবার নতুনের মতো লাগছে। হঠাৎ করে নূরের বুকের ভিতর একটা অস্বস্তি চেপে বসে। তার মনে হয় কেউ তাদের অনুসরণ করছে। সে থমকে দাঁড়িয়ে চারপাশে ভালো করে তাকায়, সামনে পেছনে পাশের দোকানগুলো, কিন্তু সন্দেহজনক কাউকে চোখে পড়ে না। তবু মনটা কেমন অস্থির হয়ে থাকে। জিনিস নিতে আসবে, হঠাৎ বলে কিরে কী ভাবছিস? নূর চমকে উঠে বলে না তেমন কিছু না। আসবে হালকা হাসে, চল তোকে আজকে ফেভারিট আইসক্রিম খাবো, ছোটোবেলায় তো প্রায় খেতে চাইতিস, মনে আছে? নূর হেসে মাথা নাড়ে, হ্যাঁ। সব জিনিস কেনা শেষে আশফি দুটো বাটারকচ আইসক্রিম নিয়ে আসে। নূর খুশিতে চোখ বড় বড় করে একটা নেয়। নূর অবাক হয়ে বলে,
কিন্তু তুমি তো বাটারস্কচ খাও না। আসবি মৃদু হেসে বলে, তুই পছন্দ করবি বলে আমার ভালো লাগে। নূর কিছু বলে না, শুধু আইসক্রিম খায়। দুজন আইসক্রিম খেতে খেতে হাসতে হাসতে কথা বলে। আশেপাশে ভিড়ের মাঝেও তাদের হাসি যেন আলাদা করে চোখে পড়ে। এই হাসির দৃশ্যটা আর এক জোড়া চোখ নীরবে মার্কেটের এক কোণে দাঁড়িয়ে। ইমরান হাত মুঠো করে দাঁত চেপে ধরে দাঁড়িয়েছে। তার শরীর টান টান, চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, রক্তের শিরাগুলো ফুলে যাচ্ছে। তার ইচ্ছে করছে পুরো বাজারটা তছনছ করে দিতে। নূরের ওই হাসি আশফির পাশে দাঁড়ানো সব কিছু তার মাথার ভিতর আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইমরান ফিসফিস করে বলে, হুড়পড়ি তোমার পরিমাণ দিন দিন বাড়ছে, একসাথে নিতে পারবে না। তার চোখে অদ্ভুত উন্মাদনা। আমি কথা দিচ্ছি হুড়পড়ি, তুই শুধু আমার হবি, এমনকি তুই মরলেও আমার হাতে মরবি। সাইমার ঘরের ভেতরে চুপচাপ বসে আছে ইপসিতা আর ইরফান। ঘরটা শান্ত, কিন্তু সাইমার মুখে অস্বস্তি এমন সাবে স্পষ্ট। এমন সময় নয়না আসাদ হাতে করে নাস্তা নিয়ে ঢোকেন। হাসি মুখে নাস্তার প্লেট টেবিলের উপর রাখেন। এই নাও, খেয়ে নাও। ইপসিতা একটু অস্বস্তি নিয়ে বলে, আন্টি এত কিছুর দরকার ছিল না। নয়না হালকা হেসে উত্তর দেন, আরে অনেকদিন পর এলে একটু তো করতে হবে। তারপরে একটু থেমে নরম গলে বলে, আর শোনো, তোমার বন্ধুকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। বরং একটু ঘুরে আসুক, মনটা হালকা হোক। ইস্পিতা খুশি হয়। আমরা তো ওকে নিতে এসেছি আন্টি। তার 3 দিন পরে আমাদের বিয়ে। আর নূরকে তো বলেছিলাম। হঠাৎ থেমে যায়। মুখ থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল আর একটা কথা, কিন্তু কথা শেষ হওয়ার আগে চিপ কামড়ে ধরে ইপসিতা। বুঝে যায় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। পরিস্থিতি সামলাতে ইরফান তাড়াতাড়ি বলে ওঠে, না না আন্টি, আমরা বলতে চাইছিলাম চিন্তার কোনো কারণ নেই, নূর আসবে না, ও তো এখানে নেই। নয়না মাথা নেড়ে পড়ে, না আসলেই ভালো। সাইমা আমার যা কদিন ঘুরে আয়, ভালো লাগবে। সাইমা ধীরে ধীরে বলে, আমার ইচ্ছে নেই আম্মু, প্লিজ জোর করো না। ইপসিতার মুখটা হঠাৎ কঠিন হয়ে আসে। সে উঠে দাঁড়িয়ে বলে, তার মানে তুই আমাদের বন্ধু ভাবিস না? ঠিক আছে, তাহলে আমরা আর কোনোদিন তোর বাড়ি আসবো না, ভালো থাকিস। এই কথা বলে ইপসিতা ইমরানের তাকিয়ে চলো। সাইমা হতভম্ব, কি বলবে ভেবে পায় না, কিছু বুঝে উঠতে পারে না। এই মুহূর্তে ইপসিতা ছাড়া পাশে আর কেউ নেই। নূরের সাথে অনেক দিন ধরে কথা হয় না। মনের ভিতর কথাগুলো বলার একমাত্র মানুষ ছিল ইপসিতা। আর এই মানুষটা তাকে ভুল বুঝছে। তাড়াতাড়ি উঠে সাইমা বলে, আচ্ছা আচ্ছা আমি যাবো, দাঁড়া। ইপসিতা হেসে ফিরে তাকে। সত্যি? সাইমা মাথা নাড়ে, কিন্তু মুখে হাসি নেই। নয়না খুশি হয়ে বলে, দাঁড়া, আমি তো জিনিসপত্র প্যাকিং করে দিচ্ছি। রাত তখন ঠিক 10টা। হালকা ঠান্ডা বাতাস বইছে, আকাশ ভরা তারা অদ্ভুত সুন্দর, যেন সব দুঃখ ভুলিয়ে দেওয়ার চেষ্টা। নূর ব্যালকনিতে বসে আছে চুপচাপ, সামনে তাকিয়ে থাকলেও আসলে সে দেখছে তার অতীত। চোখের সামনে একে একে ভেসে উঠছে আগের দিনগুলো, যে দিনগুলো একসময় কত শান্ত আর কত নিরাপদ ছিল। হাসি ছিল, বিশ্বাস ছিল, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ ছিল। কিন্তু হঠাৎ করে যেন এক ঝোড়ো হাওয়া সব কিছু উলটপালট করে দিচ্ছে। এই মুহূর্তে সব সুন্দর মুহূর্ত ভেঙে চুরমার হয়ে গেছে। আর সেই দিনগুলির স্মৃতি শুধু ব্যথা দেয়। নূরের চোখ ভিজে ওঠে, চোখের কোণে বেয়ে পানি গড়িয়ে পড়ে, গালে নেমে আসে। সে কাঁদতে চায় না, কিন্তু কান্না নিজেই চলে আসে। গলা শুকিয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সে উঠে দাঁড়ায়। মনে হয় একটু পানি খেলে ভালো হয়। ঘরে ঢুকে দেখে কোথাও পানি নেই। মনে পড়ে আর সে পানি এনে রাখে। নূর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামে। বাড়িটা অস্বাভাবিক নীরব। প্রতিটা ধাপে তার পায়ের শব্দ নিজের কাছে অচেনা লাগে। রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে একটা পানির বোতল ঢক ঢক করে কয়েক ঢোকায় ঠান্ডা পানির স্পর্শ গলে নামলে বুকের ভেতর শূন্যতায় ভরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ধীরে ধীরে আবার নিজের রুমের দিকে ফিরে। ঘরের দরজা খুলেই নূর থমকে যায়। বিছানার উপর একটা বাক্স রাখা, একটু আগে এটা ছিল না। নূরের বুকের ভেতর ধক করে ওঠে। নূর ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বসে। মাথার ভিতর হঠাৎ কিছু পুরনো ভয়ের গ্লাস ভেসে ওঠে, ভয়, অজানা আশঙ্কা। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। চারপাশটায় তাকায়, ঘরটা ফাঁকা, কেউ নেই। তাহলে বাক্সটা কে রাখলো? আর কেন? ভয় থাকা সত্ত্বেও কৌতূহলটাকে টেনে নিয়ে আসে। কাপা হাতে বাক্সটা ঢাকনা খুলে। ঢাকনা খুলতে মুহূর্তে তার মধ্যে চোখ ভীত হয়ে যায়। ব্যাগের দুটো ব্যাগ রক্তে ভর্তি, টাটকা মানুষের রক্ত। এক সেকেন্ডের জন্য যেন সময় থমকে যায়। পর মুহূর্তে নু চিৎকার করে ওঠে। ভয়ে পিছন সরে যায়, প্রায় পড়ে যাচ্ছিল। তার হৃৎপিণ্ড যেন বুকে আছড়ে পড়ে, শ্বাস নিতে পারছে না। ঘরটা তার চোখের সামনে ঘুরছে, রক্তের গন্ধে পুরো ঘর ভেঙেছে। নূরের মাথায় ভেতর শুধু একটাই প্রশ্ন, কার রক্ত? তার তীক্ষ্ণ চিৎকার নিস্তব্ধ রাত চিরে পড়ে। আর অন্ধকারের আড়ালে কোথাও একজন নীরবে দাঁড়িয়ে থাকে, যেন এই ভয়ের প্রতিটা মুহূর্ত সে উপভোগ করছে। তুই আমার মরণ, পর্ব 5 পুরো গল্প প্লেলিস্টে।